ক্লাস 11 বিএসটিডির সেকেন্ড পার্ট ফাউন্ডেশন অফ বিজনেসের চ্যাপ্টার 8 স্মল বিজনেসের আজকে আমরা শুরু করব পার্ট 1। কিন্তু এই সিলেবাসে যাওয়ার আগে আমরা সিলেবাস সম্পর্কে একটু আইডিয়া করে নিই। আমাদের সিলেবাসে আছে স্মল স্কেল এন্টারপ্রাইজ অ্যাজ ডিফাইন্ড বাই MSMED Act 2006, role of small business in India with special reference to rural areas, government schemes and agencies for small scale industries। তার মধ্যে আমাদের আছে ডিআইসি অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার অ্যান্ড NSIC অর্থাৎ ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন উইথ স্পেশাল রেফারেন্স টু রুরাল অ্যান্ড হিলি এরিয়াস। এই চ্যাপ্টারের মার্কস ডিভিশনটা এবার আমরা দেখব। এখান থেকে আসবে 1 মার্কের 2টো কোয়েশ্চেন এবং 4 মার্কের একটা কোয়েশ্চেন, অর্থাৎ টোটাল এই চ্যাপ্টার থেকে আমাদের আসবে 6 মার্কসের কোয়েশ্চেন। এবারে আমরা জেনে নেব যে স্মল বিজনেস কী এবং আমাদের এই স্মল বিজনেসটার উপযোগিতা কী আছে। Small scale industries contribute significantly to the development process and act as a vital link in the industrialization in terms of production, employment and export for economic prosperity by widening entrepreneurial base and use of local raw materials and indigenous skills। তাহলে স্মল স্কেল বিজনেসকে আমরা বলছি ইকোনমিক ডেভেলপমেন্টে একটা সিগনিফিক্যান্ট এর ভূমিকা রয়েছে এবং এটা একটা ইম্পর্ট্যান্ট লিঙ্ক হিসেবে কাজ করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের, যার মাধ্যমে আমরা প্রোডাকশন করতে পারি, আমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি সৃষ্টি হয়। শুধু তাই নয়, আমরা ইকোনমিক প্রসপারিটি যা থাকে সেটাকে এক্সপোর্ট করতে পারি। কিন্তু তার জন্য আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল বেসটাকে ওয়াইডেনিং করতে হয় বা লোকাল র মেটেরিয়াল যে ইউজ করতে হয় বা আমাদের লোকাল স্কিলস যেগুলোকে কাজে লাগাতে হয়, সেগুলো কিন্তু একমাত্র স্মল স্কেল ইন্ডাস্ট্রিজের মাধ্যমেই সম্ভব। Small scale industries dominate the industrial scenario in the country with sizable proportion of labor force and tremendous export potential। স্মল স্কেল ইন্ডাস্ট্রি যে রয়েছে সেটা আমাদের পুরো ইন্ডাস্ট্রিয়াল সিনারিও একটা দেশের তাকে ডমিনেট করছে এবং এই ক্ষেত্রে তারা সাইজেবল প্রপোর্শন মানে প্রপার ইউটিলাইজেশন অফ লেবার ফোর্সকে কাজে লাগাচ্ছে। শুধু তাই নয়, এই স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে যে প্রোডাক্ট প্রডিউসড হচ্ছে সেগুলোর কিন্তু এক্সপোর্ট পোটেনশিয়ালিটি অনেক বেশি রয়েছে। In India, the village and small industry sector consist of both traditional and modern small industries। ভারতবর্ষে যে ভিলেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি সেক্টর রয়েছে সেখানে আমরা ট্র্যাডিশনাল এবং মডার্ন দু রকমের স্মল ইন্ডাস্ট্রি কিন্তু দেখে থাকি। This sector has 8 subgroups। কি? হ্যান্ডলুম, handicraft, coir, sericulture, khadi and village industries, small scale industries and power loom। The last two comes under modern small industries while the other comes under traditional industries। স্মল ইন্ডাস্ট্রিকে আমরা 8টা ভাগে ভাগ করতে পারি, যেগুলো হচ্ছে আমাদের হ্যান্ডিক্রাফট, কয়ার, সেরিকালচার, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পাওয়ার লুমস। এর মধ্যে প্রথম দিকের যে কটা আছে সেগুলো হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল স্মল স্কেল ইন্ডাস্ট্রি, আর পরের যেগুলো রয়েছে অর্থাৎ পাওয়ার লুমস আর স্মল স্কেল ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে আমাদের মডার্ন ইন্ডাস্ট্রিজের পার্ট। Village and small industries together provide the largest employment opportunity in India। এই যে ভিলেজ আর স্মল ইন্ডাস্ট্রি যেটা আমাদের দেশে রয়েছে সেটা কিন্তু আমাদের দেশের লার্জ এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করেছে। এবারে আমরা দেখব আমাদের টাইপস কি আছে এই স্মল ইন্ডাস্ট্রিজে।
The Micro, Small and Medium Enterprise Development Act 2006 came into force with effect from October 2006 for addressing the issues relating to definition, credit, marketing and technology upgradation of the small-scale industry. Small-scale enterprises and service-related enterprise also come under the purview of this act. তাহলে কি বলছে, মাইক্রো, স্মল এবং মিডিয়াম ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অ্যাক্ট যেটা 2006 আছে, যেটা আমাদের ক্ষেত্রে এনফোর্সমেন্ট হয়েছে অক্টোবর 2006-এ, তারা কিন্তু স্মল ইন্ডাস্ট্রিজের ডিফারেন্ট ইস্যু নিয়ে ডিল করে। শুধু তাই নয়, মিডিয়াম স্কেল এন্টারপ্রাইজ অ্যান্ড সার্ভিসেস যেগুলো আমাদের এই স্মল ইন্ডাস্ট্রিজের সঙ্গে রিলেটেড, সেগুলোকেও কিন্তু এই অ্যাক্টের আন্ডারে নিয়ে আসা হয়েছে। The definition used by the Government of India to describe small industries is based on investment in plant and machinery. আমাদের ভারত সরকার এই স্মল ইন্ডাস্ট্রিকে যেভাবে ডিফাইন্ড করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু তার কোন ইন্ডাস্ট্রি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে কত ইনভেস্ট করছে সেটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। This measure seeks to keep in view socio-economic environment in India where capital is scarce and labor is abundant. অর্থাৎ এক্ষেত্রে কেন এটা করা হয়েছে, কারণ আমাদের দেশের ভারতের যে সোশিও ইকোনমিক কন্ডিশন, সেখানে কিন্তু আমাদের ক্যাপিটালটা লিমিটেড এবং লেবার যেটা আছে সেটা হচ্ছে প্রচুর। তাই এই জন্যই আমাদের এখানে আপগ্রেড মানে আপমার্ক ধরা হয়েছে ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়াকে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে। As per MSMED Act 2006, enterprises are classified into two major categories. এই অ্যাক্ট অনুযায়ী আমরা আমাদের ইন্ডাস্ট্রি যেটা এন্টারপ্রাইজ যেগুলো রয়েছে সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিস। এবার এই যে দুটো ক্যাটাগরি রয়েছে এদেরকে আবার তিনটে সাবগ্রুপে ভাগ করা হয়েছে, সেগুলো হলো মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম। এবারে আমরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখে নেব কীভাবে MSMED অ্যাক্টের দ্বারা আমরা এটাকে ভাগ করেছি। বিজনেস এন্টারপ্রাইজকে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করেছি, ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ অ্যান্ড সার্ভিস এন্টারপ্রাইজ। এরপরে আমরা যে ফার্দার সাবডিভিশন করেছি সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজের ক্ষেত্রে আমরা লক্ষ্য রেখেছি ইনভেস্টমেন্ট ইন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, আর সার্ভিস এন্টারপ্রাইজের ক্ষেত্রে আমরা লক্ষ্য রেখেছি ইনভেস্টমেন্ট ইন ইকুইপমেন্ট। এই দুটোর মাধ্যমে আমরা দেখো ইন্ডাস্ট্রিকে তিনটে সাব ক্যাটাগরিতে ভাগ করেছি, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে আপ টু 25 লাখ অবধি যদি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে ইনভেস্টমেন্ট হয়ে থাকে তাহলে তাকে আমরা বলবো মাইক্রো এন্টারপ্রাইজ। সার্ভিস এন্টারপ্রাইজের ক্ষেত্রে সেই ইনভেস্টমেন্টটাই কিন্তু আপ টু 10 লাখ। এরপরে 25 লাখ থেকে 5 crore অবধি যদি ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ তার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে ইনভেস্ট করে থাকে তাকে আমরা বলবো স্মল এন্টারপ্রাইজ, যেটা সার্ভিস এন্টারপ্রাইজের ক্ষেত্রে 10 লাখ থেকে 2 কোটি হয়েছে। এরপর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যদি 5 কোটি থেকে 10 কোটি টাকা তার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে ইনভেস্ট করে তাহলে সেটাকে আমরা বলবো মিডিয়াম এন্টারপ্রাইজ, যেটা কিন্তু সার্ভিস সেক্টরের ক্ষেত্রে 2 কোটি থেকে 5 কোটি। এই যে ডিভিশনটা তোমাদের দেওয়া হলো, এই ডিভিশনটা কিন্তু ভালো করে পড়বে, কারণ এখান থেকে শুধু বড় প্রশ্ন নয়, তোমাদের 1 মার্কের যে কোয়েশ্চেন আসবে সেখানেও কিন্তু এই ভাগটা ইম্পর্টেন্ট, যে কতটা ইনভেস্টমেন্ট হলে তাকে মাইক্রো, স্মল বা মিডিয়াম এন্টারপ্রাইজ আমরা বলতে পারবো। এবারে দেখো এই গ্রাফেই আমরা দেখেছিলাম যে আমাদের ম্যানুফ্যাকচারিং আর সার্ভিস ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে ডিটারমিনেন্ট হচ্ছে ইনভেস্টমেন্ট ইন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আর ইনভেস্টমেন্ট ইন ইকুইপমেন্ট। তাহলে এই বিষয়টাও আমরা একটু জেনে নেব। For calculating the investment in plant and machinery, the original price thereof, irrespective of whether the plant and machinery are new or used, shall be taken into account. অর্থাৎ ইনভেস্টমেন্ট ইন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বলতে আমরা তাদের অরিজিনাল প্রাইসকে বুঝবো। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিটা ইউজড নাকি সেটা অল নিউ, সেটা আমাদের ক্ষেত্রে ইরেলিভেন্ট হবে।
In case of imported machinery, the following shall be included in calculating the value. কিন্তু আমরা যদি কোনো মেশিনারিকে ইম্পোর্ট করে থাকি তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র অরিজিনাল প্রাইস বলতে আমরা তার কস্ট প্রাইসকে বুঝবো না, এছাড়াও আমাদের আরও কিছু কিছু ফ্যাক্টর কনসিডার করতে হবে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে ইম্পোর্ট ডিউটি, শিপিং চার্জেস, কাস্টম ক্লিয়ারেন্স চার্জেস অ্যান্ড সেলস ট্যাক্স অর ভ্যালু অ্যাডেড ট্যাক্স। অর্থাৎ এক্ষেত্রে আমাদের ইম্পোর্ট কস্ট যেটা হচ্ছে সেগুলো পুরোটাকেই কিন্তু আমরা কস্ট প্রাইসের সাথে অ্যাড করে আমরা তার অরিজিনাল প্রাইস বার করতে পারবো। এটা তো গেল আমাদের অ্যাক্ট অনুযায়ী স্মল ইন্ডাস্ট্রিজের টাইপ। এছাড়াও আমরা স্মল ইন্ডাস্ট্রিজকে আরও দুটো ভাগে ভাগ করতে পারি। ভিলেজ ইন্ডাস্ট্রি। ভিলেজ ইন্ডাস্ট্রি কাকে বলি? ভিলেজ ইন্ডাস্ট্রি হ্যাজ বিন ডিফাইন্ড অ্যাজ এনি ইন্ডাস্ট্রি লোকেটেড ইন আ রুরাল এরিয়া which produces any goods, renders any service with or without use of power, and in which the fixed capital investment per head or artisan or worker is specified by the central government from time to time. ভিলেজ ইন্ডাস্ট্রি বলতে আমরা সেই ইন্ডাস্ট্রিকেই বুঝবো যেগুলো আমাদের রুরাল এরিয়ায় রয়েছে, যেগুলো মাধ্যমে আমরা গুডস তৈরিও করতে পারি বা সার্ভিস রেন্ডার করতে পারি, যেখানে পাওয়ারের ইউজ হতেও পারে বা নাও হতে পারে। ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট পার হেড পার ওয়ার্কার যেখানে স্পেসিফাই করে দেওয়া রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে, যেটা কিন্তু আবার টাইম টু টাইম আপগ্রেডও হতে পারে। Next one is cottage industry. Cottage industries are also known as rural industries or traditional industries, characterized by the features like organized by individuals with private resource, normally use family labor or locally available talent, equipment used is simple and capital investment is small, প্রোডাকশান অফ গুডস ইউজিং ইন্ডিজেনাস টেকনোলজি। অর্থাৎ কটেজ ইন্ডাস্ট্রিও কিন্তু আমাদের রুরাল ইন্ডাস্ট্রিজের পার্ট, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের নিচের যে ফিচার্সগুলো আমরা বললাম সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কি ফিচার্স? ইন্ডিভিজুয়ালস মানে যারা এর মাধ্যমে ইনভলভড হবে তাদের প্রাইভেট রিসোর্স এখানে কাজে লাগে। একটা সাধারণত ফ্যামিলি মেম্বাররাই অ্যাজ এ লেবার কাজ করে বা কখনো কখনো আমরা লোকাল পিপলকেও ইনভলভ করে থাকি। এখানে যে ইকুইপমেন্টগুলো ইউজড হয় সেগুলো একদম সাধারণ এবং ক্যাপিটাল ইনভেস্টমেন্টের পরিমাণ একদমই কম। এখানে যে গুডসটা প্রডিউসড হয় সেটা কিন্তু আমাদের দেশীয় টেকনোলজির মাধ্যমে প্রডিউসড হয়। তার মানে কটেজ ইন্ডাস্ট্রি বলতে আমরা সাধারণ ভাষায় কুটির শিল্পকে বুঝে থাকি, যেমন আমাদের দেশের তাঁত শিল্প কিন্তু কটেজ ইন্ডাস্ট্রিজের পার্ট। এবারে আমরা দেখে নেব আমাদের স্মল বিজনেসের কি বৈশিষ্ট্য থাকা উচিত। ফার্স্ট ওয়ান ইজ ফরমেশন। এই যে কটেজ ইন্ডাস্ট্রি এগুলোর ফরমেশন খুবই সহজ হয়। এখানে বিশেষ কোনো আইনগত আনুষ্ঠানিকতা বা অন্য কোনো জটিলতা থাকে না। ওনারশিপ মানে মালিকানা। এই জাতীয় কারবার সাধারণত একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি মিলে তৈরি করে থাকেন। ক্যাপিটাল বা মূলধন। এই রকম কারবারে মালিক বা মালিকেরা নিজেদের অর্থ সংগ্রহ করে। মূলধন সংগ্রহের জন্য এখানে শেয়ার বাজারের কোনো ইনভলভমেন্ট থাকে না। এন্টিটি বা সত্তা। এই কারবারে কোনো আইনগত পৃথক সত্তা থাকে না, অর্থাৎ এক্ষেত্রে মালিক এবং কারবারকে আমরা এক এবং অভিন্ন সত্তাই বলে থাকি। ম্যানেজমেন্ট বা পরিচালনা। এই ক্ষেত্রে মালিক বা মালিকেরা যারা এখানে ইনভলভ থাকেন তারা নিজেরাই এই কারবার পরিচালনা করে থাকেন। রিস্ক বা ঝুঁকি। কারবার এবং মালিকের এখানে এক এবং অভিন্ন সত্তা, তাই মালিকদেরই সমস্ত রকমের ঝুঁকি বহন করতে হয়। আবার এই ব্যবসার মাধ্যমে যদি কোনো লাভ হয় সেটা শুধু মালিকেরাই পান, বা লোকসানও যদি হয় তাহলে সেটা মালিকেরাই বহন করেন। নেক্সট, এরিয়া অফ অপারেশন অর্থাৎ কাজের পরিধি। সাধারণত এ ধরনের কারবারে কাজের পরিধি স্থানীয় স্তরেই সীমাবদ্ধ থাকে। পরবর্তী পর্যায়ে বিক্ষিপ্তভাবে জাতীয় স্তরে এই কারবারের পণ্য বিক্রি হয়ে থাকে, কিন্তু তার পরিমাণ খুবই নগণ্য। সাইজ বা আয়তন।
মূলধনের পরিমাণ কম হয় বলে এখানে কারবারের আয়তন সাধারণত বড় হতে পারে না। নির্দিষ্ট এলাকাতেই এর কাজকর্ম সীমাবদ্ধ থাকে। ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা, মালিকেরাই এই কারবারের সমস্তটাই পরিচালনা করেন, তাই যে কোনো ধরনের সিদ্ধান্তই তারা নিতে পারে। তাই এই কারবারের ফ্লেক্সিবিলিটি অন্যান্য কারবারের থেকে অনেক বেশি হয়। প্লেস অফ এস্টাবলিশমেন্ট, এই কারবার যেখানে খুশি গড়ে উঠতে পারে, তবে এখানে কারবার গঠনের ন্যূনতম পরিবেশ যেখানে অনুকূল, সেখানেই এই ধরনের কারবার গড়ে তোলা অনেক সহজ। প্রোডাকশন টেকনিক, এখানে মূলধন অনেক কম থাকে, সেই জন্য এখানে ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথডে কোনো প্রোডাকশান করা সম্ভব হয় না। এই ইন্ডাস্ট্রিতে বা এই স্মল বিজনেসে আমাদের লেবারের সংখ্যা অনেক বেশি থাকে, তাই এটা শ্রমনিবিড় উৎপাদন ব্যবস্থাকেই গ্রহণ করা হয়ে থাকে। ইকোনমিজ অফ স্কেল অর্থাৎ আয়তনজনিত মিতব্যয়িতা, সাধারণত বৃহদায়তন কারবারের আকার অনেক বড় হয় বলে এই কারবার কিছু কিছু সুবিধা পেয়ে থাকে, কিন্তু ক্ষুদ্রায়তন কারবারের সাইজ নিজেই অনেক ছোট হয়, সেই জন্য বড় কারবারের যে বেসিক সুবিধা সেগুলো কিন্তু এরা পায় না। এবারে আমরা দেখব এই যে স্মল বিজনেস তার কি ভূমিকা রয়েছে আমাদের রুরাল ইন্ডিয়াতে। সাধারণত এই যে স্মল বিজনেস হয়ে থাকে সেটা যে কোনো দেশেরই অর্থনৈতিক এবং সামাজিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সকল প্রতিষ্ঠান দেশের শিল্পোৎপাদন, কর্মসংস্থান, পণ্যদ্রব্য রপ্তানি ইত্যাদি কাজে সদর্থক ভূমিকা নেয় এবং তার ফলে দেশের সার্বিক উন্নতি ঘটে এবং যার মাধ্যমে জিডিপি বৃদ্ধি পায়। ভারতবর্ষ যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব 2012 সালে যে মোট আর্থিক জিডিপি হয়েছিল 11.4%, যে উৎপাদনের বৃদ্ধি হয়েছিল 11.48% অ্যান্ড জিডিপির বৃদ্ধির হার ছিল 8.4%, সেখানেও কিন্তু স্মল বিজনেসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাহলে এবারে আমরা দেখে নেব যে এগুলো স্বাভাবিকভাবেই কীভাবে আমাদের দেশকে উন্নতির ক্ষেত্রে সাহায্য করেছে। ফার্স্ট ওয়ান হচ্ছে এমপ্লয়মেন্ট। ভারতের অর্থনীতি মেনলি কৃষি নির্ভর, কিন্তু গ্লোবালাইজেশনের যুগে শুধুমাত্র কৃষির ওপর যদি বেস করে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে সেটা কোনোদিনই সম্ভব হবে না, কারণ আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি। তাই এই অবস্থায় আমাদের কর্মসংস্থানের সুযোগ করা খুবই দরকার এবং তার জন্য দরকার ছোট আকারের ব্যবসা। ছোট কারবারের অন্যতম মেন বৈশিষ্ট্য হচ্ছে এরা লেবার ইন্টেন্সিভ মেথডে প্রোডাকশন করে থাকে, তাই উৎপাদন ব্যবস্থাকে সচল রাখতে গেলে উপযুক্ত কর্মী নিয়োগ করা প্রয়োজন। শুধু উপযুক্ত কর্মীই নয়, উপযুক্ত দক্ষ কর্মী এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। এইভাবে ব্যবসা তার পরিধি বাড়াতে পারবে এবং সেক্ষেত্রে আরও কর্মসংস্থানের সৃষ্টি হবে। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম অর্থাৎ আয়ের সমবন্টন। বৃহদায়তন কারবারের আয় সবসময় সেন্ট্রালাইজড হয়ে থাকে, কিন্তু ছোট কারবারে একজন ব্যক্তির উপর যেহেতু সমস্ত দায়িত্ব নির্ভর করে, সেই জন্য সে তার নিজের ক্ষমতা অনুসারেই আয় করতে পারে। ছোট কারবারের সঙ্গে যারা যুক্ত, সেক্ষেত্রে মালিক হোক বা কর্মচারী হোক, সকলেই আয় উপার্জনে সমান ভূমিকা পালন করে এবং সেই জন্য আয় বন্টনের ক্ষেত্রে বৈষম্য হ্রাস পায়। এর মাধ্যমে নতুন কারবার গড়ে ওঠে। গ্রামীণ অর্থনীতিতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট কারবারের মাধ্যমে গ্রামে কর্মসংস্থানের সুযোগ যেমন সৃষ্টি হয়, তেমনই তার আয় অর্জন এবং তার বন্টনের মাধ্যমে গ্রামের অর্থনৈতিক উন্নতি শুধু হয় না, সামাজিক উন্নতিও সম্ভব হয়ে থাকে। মোবিলাইজেশন অ্যান্ড ইউটিলাইজেশন অফ লোকাল রিসোর্সেস। ভারতবর্ষে এমন অনেক গ্রাম রয়েছে যেখানে কিন্তু অনেক কৃষক রয়েছেন যাদের সঞ্চিত অর্থের পরিমাণ বেশি। তারা উদ্যোক্তা হওয়ার ক্ষমতা রাখেন। ছোট কারবার যদি সেই শিল্প উৎপাদনের মাধ্যমে গঠিত হয় তাহলে সংশ্লিষ্ট সঞ্চিত অর্থর যথাযথ ব্যবহার হওয়া সম্ভব। আবার ঠিক সেরকমই যে সকল ব্যক্তির উদ্যোক্তা হওয়ার যোগ্যতা রয়েছে, তাদের ভেতরের যে কোয়ালিটিসগুলো আছে সেগুলোকেও কাজে লাগানো সম্ভব। এর ফলে গ্রামীণ অর্থনীতি অনেক মজুত হয় এবং সামগ্রিকভাবে দেশের অর্থনীতিও কিন্তু অগ্রসর হয়।
রিজিওনাল ডিসপার্সাল অফ ইন্ডাস্ট্রিজ অর্থাৎ আঞ্চলিকভাবে শিল্পের বিস্তার। ভারতবর্ষের কিছু রাজ্যে যেখানে অনেক বড় বড় শিল্প গড়ে উঠেছে, যার ফলে শহর এবং গ্রামাঞ্চল থেকে বহু মানুষ সেই শিল্পের সঙ্গে যুক্ত হতে গেছেন। এর ফলে তাদের জীবনযাত্রার মানের পরিবর্তন ঘটেছে ঠিকই, কিন্তু সেই সব শহরের পরিপ্রেক্ষিতে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। যেমন যেখানে এই ইন্ডাস্ট্রিজগুলো গড়ে উঠেছে সেখানে শুধু জনবিস্ফোরণই ঘটেনি, বিভিন্ন রকমের পলিউশনও তৈরি হয়েছে। সুতরাং নির্দিষ্ট কিছু অঞ্চলের উন্নতি হলে সেটা কিন্তু সামগ্রিক উন্নতির ক্ষেত্রে অর্থবহ হয় না। সেই জন্যই গ্রামীণ শিল্পকে আমরা গুরুত্ব দিই। যে জন্য গ্রামে ছোট ছোট মাপের শিল্প যদি গড়া হয়, তাহলে গ্রামের মানুষ গ্রামের থাকবে, তারা শহরমুখী হবে না এবং সামগ্রিকভাবে তার মাধ্যমেই দেশের উন্নতি হবে। ব্যালেন্সড রিজিওনাল ডেভেলপমেন্ট অর্থাৎ যথাযথ আঞ্চলিক উন্নয়ন ছোট কারবারের উন্নয়নকে ছড়িয়ে দেয়, যার ফলে আঞ্চলিক বৈষম্য হ্রাস পায়। ছোট ব্যবসার সুযোগ যত বাড়বে, গ্রামীণ অর্থনীতিও কিন্তু তত মজবুত হবে। কারণ বড় মাপের শিল্প যেখানে গড়ে ওঠে শুধুমাত্র সেই জায়গাটারই উন্নতি হয়, কিন্তু গ্রামীণ শিল্প প্রাধান্য দেয় লোকাল লেবারকে এবং লোকাল ক্যাপিটাল বা লোকাল ইকুইপমেন্টকে। সেই জন্য একটা আঞ্চলিক ডেভেলপমেন্ট তার মাধ্যমে হয়ে থাকে। অপটিমাম ইউটিলাইজেশন ক্যাপিটাল ছোট মাপের কারবার গড়ে তুলতে প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন হয় না। প্রতি একক উৎপাদনে পিছু কম মূলধনকেই কাজে লাগানো যায়, ফলে স্বল্প মূলধন ব্যবহার করে বেশি পরিমাণের উৎপাদন সম্ভব হয়। উৎপাদন বেশি হওয়ার সাথে সাথে সেগুলোকে বিক্রি করলে আমাদের আয় উপার্জন হয়ে থাকে। এর ফলে মূলধন গঠনের পরিমাণ বাড়ে, যার মাধ্যমে পরবর্তীকালে বিজনেস এক্সপানশন করাও কিন্তু সম্ভব হয়। ফরেন এক্সচেঞ্জ আর্নিং বা বৈদেশিক মুদ্রা অর্জন দেশের ছোট শিল্প বৃহৎ শিল্পের পাশাপাশি অর্থনৈতিক উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করে। ছোট শিল্প থেকে যেসব দ্রব্য তৈরি হয় সেগুলো রপ্তানি করেও কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। তার ফলে দেশের বাণিজ্যিক ঘাটতি কমে। এর ফলে দেশের সামগ্রিক উন্নতি হয়ে থাকে। সাপোর্ট দ্য গ্রোথ অফ লার্জ ইন্ডাস্ট্রিজ বৃহৎ শিল্পের অগ্রগতিতেও কিন্তু ক্ষুদ্র শিল্প সাহায্য করে থাকে। এমন অনেক বৃহৎ শিল্প আছে যেখানে উৎপাদনের প্রয়োজনীয় উপাদান ছোট শিল্প থেকেই আসে। ছোট শিল্প যদি যথাযথ গুণমান বজায় রেখে কোনো দ্রব্য উৎপাদন করতে পারে, সেক্ষেত্রে বৃহৎ শিল্প তার উৎপাদন প্রক্রিয়াকে সচল রাখতে সাহায্য করবে, যা কিনা আমাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও সহায়ক হবে। বেটার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বা শিল্পের সম্পর্ক ভালো থাকা। মালিক এবং কর্মচারীর মধ্যে যদি সুসম্পর্ক বজায় থাকে, তাহলে শিল্পে যেমন কর্মীদের দক্ষতা বাড়ে, তেমনি শিল্পে বিরোধের সংখ্যাও কমে। ফলে ওয়ার্কিং ডেজ বাড়ে। ওয়ার্কিং ডেজ বাড়ার অর্থ হচ্ছে ইনডিরেক্টলি আমাদের প্রোডাকশন ক্যাপাসিটিকে বাড়ানো। প্রোডাকশন ক্যাপাসিটি যত বাড়তে থাকবে, তত পার ইউনিট কস্ট কম হবে এবং মুনাফার পরিমাণ বেশি হবে। ছোট মাপের শিল্প গ্রামে গড়ে ওঠে এবং সেখানে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই লোকাল লেবার বা ফ্যামিলি মেম্বাররাই ইনভলভ থাকে। তাই সেক্ষেত্রে মালিক কর্মচারীর মধ্যে সম্পর্ক ভালো হয়, কারণ মালিকেরাও অনেক সময় এখানে কাজ করে থাকেন শ্রমিক হিসেবে। ফলে একে অপরের সাথে সমস্ত কিছু ভাগ করে নিতে পারে। ফলে ছোট ছোট শিল্প গড়ে উঠলে সেই সমস্ত শিল্পের মধ্যে সম্পর্ক বজায় রাখা সম্ভব। এরপরেরটা আমরা যেটা জানবো সেটা হচ্ছে শ্রেণী বৈষম্যহীন সমাজ বা এগালিটেরিয়ান সোসাইটি। ছোট আকারের শিল্প নির্দিষ্ট কিছু মানুষের হাতে অর্থনৈতিক ক্ষমতাকে কেন্দ্রীভূত হতে সাহায্য করে না। অন্যদিকে জাতীয় আয়ও যাতে সবার মধ্যে বন্টন করা যায় সেদিকেও লক্ষ্য রাখে। তাই গ্রামে এই জাতীয় শিল্প গড়ে উঠলে সম্পদের সুষ্ঠু বন্টন হয় এবং শ্রেণী বৈষম্য হ্রাস পায়। আজকে আমাদের টপিক এই অবধি। পরের দিন আমরা বাকি টপিকস নিয়ে আলোচনা করব।